আমরা এখন দেখব আমাদের যেখান থেকে প্রায় 45 মার্কের মতো মার্ক আসবে সেই জিনিসটা। তো ডু ইউ থিঙ্ক এ গুড স্ট্র্যাটেজিক লিডার শুড হ্যাভ সাম এক্সেপশনাল ক্যারেক্টারিস্টিক্স, ইফ ইয়েস এক্সপ্লেইন দোজ। হ্যাঁ, তো এটা আমরা আমাদের শিটে পড়ছিলাম, আমরা যখন আজকে কথা বলতেছিলাম তখনও এটা দেখছিলাম। তো ওই জিনিসগুলাই এখানে হবে, ইনক্লুড হবে। তারপরে এখানে বলতেছিল যে ওই বিজনেস অপরচুনিটিগুলো নিয়ে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে। তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে বলার সময় আমরা যে কি পয়েন্টগুলো পড়ছিলাম ওইগুলো ইউজ করব। এক নম্বরে বলতে হলো যে জেনারিক স্ট্র্যাটেজি বা জেনারেল স্ট্র্যাটেজিগুলো কী কী যেগুলো আমি নিতে পারি সেটাও আমরা পড়ছিলাম। আইডেন্টিফাই উইচ রেস্টুরেন্ট ইউ থিঙ্ক আর মোস্ট প্রফিটেবিলিটি, এখানে আমাদের ডিফারেন্সিয়েশন মেথড ছিল, লো কস্ট লিডারশিপ ছিল, দেন অন দ্য বেসিস অফ দিস অ্যানালাইসিস ডিসাইড হোয়াট কাইন্ড অফ রেস্টুরেন্ট ইউ ওয়ান্ট টু ওপেন অ্যান্ড ওয়াই। তো আমি চাইলে ডিফারেন্সিয়েটও করতে পারি, প্রোডাক্ট ভ্যারাইটি রাখতে পারি, অথবা কস্ট লিডারশিপেও যাইতে পারি, অথবা ফোকাস স্ট্র্যাটেজিতেও আমি থাকতে পারি। তো দিস ইজ ডিপেন্ড অন মি। দেন এই জিনিসটা আমরা পড়ছিলাম, এটাও হচ্ছে গিয়ে আমাদের ওই অপশনগুলোর মধ্যেই ছিল, এটা আমরা ডিসকাস করছি অলরেডি। ওকে, তো এখন আমরা বিজনেস এথিক্সে, টু ফান্ডামেন্টাল রিজনস ফর দ্য ইম্পর্টেন্স অফ বিজনেস এথিক্স। তো মেইন দুইটা পয়েন্ট হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্ট উইথ সোশিয়েটাল এক্সপেকটেশন উইথ স্টেক হোল্ডার্স ইন্টারেস্ট। সো আমাদের অর্গানাইজেশনের উচিত সোসাইটির ভালো করা, আর স্টেক হোল্ডারদের যে গোল অ্যাসেট ম্যাক্সিমাইজেশন অ্যান্ড প্রফিট ম্যাক্সিমাইজেশন, এইটার পাশাপাশি কিভাবে আমরা সোসাইটির যে এক্সপেকটেশন সেটাকে ফুলফিল করব, এটার জন্য আমরা বিভিন্ন রেসপন্সিবিলিটি নিতে পারি, লাইক সিএসআর অ্যাক্টিভিটিস এগুলা। এনশিওর লং টার্ম সাস্টেনেবিলিটি, এটার একটা রিজন, যেটা হচ্ছে কি আমাদের বিজনেস এথিক্স কেন ইম্পর্টেন্ট সেটাকে ডিসক্রাইব করে। লং টার্ম সাস্টেনেবিলিটি, আমি যদি বিজনেসে প্রপারলি এথিক্যাল থাকি, সৎ থাকি, তাহলে আস্তে আস্তে আমার কাস্টমার বেজও বাড়বে, নতুন নতুন কাস্টমাররা আসবে যে না সে সৎ মানুষ, তার কাছে আমরা যেতে পারি এইভাবে। তারপরে ইম্পর্টেন্স অফ বিজনেস এথিক্স অ্যান্ড ইথিক্যাল ইমপ্লিকেশনস অফ গ্লোবালাইজেশন। সো এথিক্যাল ইমপ্লিকেশন কী জন্য আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, ফার্স্ট অফ অল যদি রিজন দেখি, এমপ্লয়িজ অ্যান্ড লেবার। সো এমপ্লয়িরা বা লেবাররা সৎভাবে কাজ করবে, অ্যান্ড যার ফলে হচ্ছে আমার প্রফিটেবিলিটি বাড়বে। দেন হচ্ছে আমার কনজিউমার্স অ্যান্ড পাবলিক হেলথ, আমি যদি প্রপার ওয়েতে এথিক্যাল ওয়েতে কাজ করি, লাইক আমার ম্যাকডোনাল্ড ওন করি যেখানে আমি খারাপ তেলে মানুষকে ভেজে খাওয়াইতেছি না, তো মানুষের হেলথ যদি ঠিক থাকে, মানুষ এরপরে ভাজা পোড়া খাইতে গিয়ে বলবো আমি তো ম্যাকডোনাল্ডসে খাই, আমার কোনো গ্যাস্ট্রিক ট্যাস্ট্রিক কিছু হয় না, চলো ওইখানেই যাই। গভর্নেন্স অ্যান্ড ইনভেস্টররা যখন দেখবে যে না এই বিজনেস এরা তো অনেক সৎ, অনেক অনেস্ট, যাই আমরা এদের কাছেই যাই। কমিউনিটিস অ্যান্ড এনভায়রনমেন্ট, কমিউনিটি যখন দেখবে যে এই লোকেরা এত সৎ, এত এথিক্যাল অনেক, তখন তারাও হচ্ছে গিয়ে এই এদের প্রোডাক্টটি কেনে। স্টেক হোল্ডার গ্রুপে হচ্ছে এথিক্যাল ইমপ্লিকেশন কি, যে আমার যারা স্টেক হোল্ডাররা আছে তারা যখন দেখবে যে তাদের কোম্পানি অনেক এথিক্যালি অপারেট হইতেছে, তো তখন এইটা হচ্ছে সেই বিজনেসটাকে বুস্ট করবে। কিভাবে বুস্ট করবে, তুমি জানো তোমার কোম্পানি অনেক অনেস্ট, তো তুমি এটা বেটার ফিল করবে সবসময়, ঠিক আছে, এরকম। দেন হচ্ছে 7 স্টাইলস অফ এথিক্যাল ফান্ড। তো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। তো এই 7 স্টাইল কি সেটা আমরা এইখানে দেখব না, সেটা আমরা দেখব আরেকটা জায়গায়। দেন এথিক্যাল রেসপন্সিবিলিটিস টুয়ার্ড সাপ্লায়ার অ্যান্ড কম্পিটিটরস অ্যান্ড জাস্টিফিকেশন অফ কম্প্রোমাইজ। তো আমাদের সাপ্লায়ার্স অ্যান্ড কম্পিটিটরদের দিকে আমাদের এথিক্যাল রেসপন্সিবিলিটিগুলো কী কী, ঠিক আছে। প্রথমে সাপ্লায়ার দিকে কি, সেটিং ক্লিয়ার স্ট্যান্ডার্ড, আমি হচ্ছে আমার সাপ্লায়ারদেরকে বলে দিব যে আপনারা এই কাজ করবেন না, মানে আপনাদের ওয়ার্কারকে দিয়ে ওভারটাইম করাবেন না, ওভারটাইম করাইলে তাদেরকে টাকা দিয়ে দিবেন, আপনারা আমাদের সাপ্লাই দেওয়ার সময় 2 নম্বরই করবেন না,
ফেয়ার প্র্যাকটিসের সময় কি আমরা বলবো আমরা আপনাদেরকে ফেয়ার প্রপার্টি টাকা পয়সা দিব, আপনারা আমাদেরকে প্রপারলি মাল মশলা দিবেন, আপনারাও ওই সাইডে আপনার কোম্পানিতে কোনো খারাপ কাজ করবেন না, আমরাও করবো না। ডিউ ডিলিজেন্স আমাকে বলতেছে আমি এইটা ইনশিওর করব যে আমার সাপ্লায়ারের কোম্পানি তারা হচ্ছে লেবার রাইট, বিভিন্ন সেফটি স্ট্যান্ডার্ড, বিভিন্ন এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি এগুলা প্রপারলি মেনটেন করে চলতেছে। আর কম্পিটিটরদের দিকে আমার রেসপন্সিবিলিটি কি? ফেয়ার কম্পিটিশনে বলতেছি আমি হচ্ছে এমন দুই নাম্বারই করব না বা এমন আনহেলদি কম্পিটিশন করব না যেখানে আমার বিজনেস কম্পিটিটরের অনেক দুর্নাম হয় বা তাদের অনেক ক্ষতি হয়। আপহোল্ডিং ইন্টেগ্রিটিতে আমি বলতেছি যে আমি এমন প্রাইসিং রাখবো যেই প্রাইসিংটা আমার অন্যান্য কম্পিটিটরও রাখতে পারবে। যে সবাই হয়তো দেখা যাচ্ছে যে আমরা একটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে একটা শিট পড়ছিলাম, একটা ডায়াগ্রাম দেখছিলাম যে ইনকিউবেটরসের প্রফিট 40, 42, 50 সাইড দিয়ে আমরা দেখছিলাম। তো ওইখানে আমরা এমন লেভেলে প্রাইস রাখবো না যে নতুন একটা কম্পিটিটর এসে সে ওইখানে টিকতেই পারলো না। দেন হচ্ছে মার্কেট জাস্টিসে বলতেছি যে আমি মার্কেটটাকে এমনভাবে কন্ট্রোল করব না যে যাতে কাস্টমাররা শুধুমাত্র আমার থেকে কিনতে বাধ্য হয়, অন্য কোনো কারো কাছ থেকে কিনতে না পারে। ক্যান কম্পিটিটিভ প্রেশার জাস্টিফাই কম্প্রোমাইসেস? তো কম্পিটিটিভ প্রেশার কি? আমি কম্পিটিশনে মানে আমার যে মার্কেটে যে কম্পিটিশন, এই কম্পিটিশনের কারণে আমি কি বিভিন্ন কম্প্রোমাইজ করা আমার ঠিক কি ঠিক না। এখন এটা আমরা এইভাবে ডিসকাস করব যে মার্কেটে বিভিন্ন কম্পিটিশন থাকবেই, একটা ইন্ডাস্ট্রিতে 40-50টা কোম্পানি থাকতেই পারে, কিন্তু এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজে আসার জন্য যদি আমি দেখা গেল প্রেডেটর প্রাইসিং করি, মানে প্রাইস এতটা লো করে দিলাম যে অন্যান্য কোম্পানি এই প্রাইসে দিতেই পারতেছে না, সব কাস্টমার আমার কাছে আসতেছে, বা দেখা গেলো আমি প্রোডাক্টে 2 নাম্বারই করা শুরু করলাম, বাজে জিনিস দিয়ে তৈরি করলাম বা বাজে কোয়ালিটি মেনটেন করলাম। তো এগুলোর কারণে আমার যে কোম্পানির সাস্টেনেবিলিটি বা লং টার্ম যে আউটপুট সেটা অনেক বাজেভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর মানুষ আস্তে আস্তে আমার বিজনেসের উপর আস্থা হারায় ফেলবে, মানুষ আমার প্রোডাক্ট কম কিনবে, আমার বিজনেস আস্তে আস্তে কলাপস হয়ে যাবে, ডিক্লাইনিং স্টেজে চলে যাবে। সো এই জন্য আমরা কম্পিটিটিভ প্রেশার থাকুক আর না থাকুক আমরা এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করব না। এথিক্যাল প্র্যাকটিসেস ফর এ বিজনেস গ্র্যাজুয়েট ইন ফাইন্যান্স অ্যান্ড ইনফ্লুয়েন্স অন সাস্টেনেবিলিটি। সো একটা বিজনেস গ্র্যাজুয়েটের কী কী এথিক্যাল প্র্যাকটিস বা তার পার্সোনালিটি কীরকম হওয়া দরকার? ফার্স্ট অফ অল হচ্ছে তার এন্টি করাপশন মাইন্ডসেট থাকতে হবে, যে যত যাই হয়ে যাক আমি কোনো করাপশন করব না, কোনো 2 নাম্বারই কাজ আমি করব না। কমপ্লায়েন্স অ্যান্ড লিগ্যাল বাউন্ডারি, সে যত কাজই করুক না কেন সে সব কিছু লিগ্যাল হইতে হবে, লিগ্যাল বাউন্ডারির ভিতরে থাকতে হবে, সে ইলিগাল কোনো কিছু করতে পারবে না। ট্রান্সপারেন্সি অ্যান্ড রিপোর্টিং, সে তার যত কাজ করবে প্রতিটা কাজ তার ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং প্রতিটা কাজের জবাবদিহিতা বা রিপোর্ট থাকতে হবে। দেন হচ্ছে ফিডিউসিয়ারি রেসপন্সিবিলিটিতে বলা হচ্ছে ইন রোলস ইনভলভিং অ্যাসেট ম্যানেজমেন্ট অর অ্যাডভাইসারি ক্যাপাসিটি দ্য প্রফেশনাল ইজ এক্সপেক্টেড টু অ্যাক্ট ইন দ্য ক্লায়েন্টস অর কোম্পানিজ বেস্ট লং টার্ম ইন্টারেস্ট। তো ফিডিউসিয়ারি রেসপন্সিবিলিটি বলতেছে অ্যাজ এ বিজনেস গ্র্যাজুয়েট তোমার এমনভাবে অ্যাক্ট করা উচিত যেটা তোমার কোম্পানি এবং তোমার যে কাস্টমার দুইজনের জন্য লং টার্মে অনেক বেশি বেনিফিশিয়াল হবে। তো এগুলা একটা বিজনেস গ্র্যাজুয়েটের ভিতরে থাকা উচিত। আচ্ছা, দেন হচ্ছে দেয়ার ইনফ্লুয়েন্স অন স্টেক হোল্ডার্স ট্রাস্ট, অর্গানাইজেশনাল রেপুটেশন অ্যান্ড লং টার্ম বিজনেস সাস্টেনেবিলিটি। তো আমার যখন আমার কাছে একটা বিজনেসে এরকম বিজনেস গ্র্যাজুয়েট থাকবে তখন সেই বিজনেস গ্র্যাজুয়েটকে আমি ইজিলি ট্রাস্ট করতে পারতেছি, সে আমার কাজগুলো প্রপারলি করে দিচ্ছে, সেখানে কোনো 2 নাম্বারই নাই, কোনো আনএথিক্যাল প্র্যাকটিস নাই, সে কোনো খারাপ কিছু করতেছে না। অর্গানাইজেশনাল রেপুটেশন এগুলো কোশ্চেনে বলে দিবে। অর্গানাইজেশনাল রেপুটেশনে যখন আমার কাছে এরকম এথিক্যাল পারসন আছে মানুষও জানবে যে সে অনেক ভালো কাজ করে, সে অনেক সৎ, এই সেই। তো অর্গানাইজেশনেও তার একটা রেপুটেশন ছড়াবে, প্লাস আমার অর্গানাইজেশনেরও রেপুটেশন ছড়াবে। লং টার্ম বিজনেস সাস্টেনেবিলিটি, যেহেতু সে সৎ, এত বড় একটা এথিক্যাল পারসন, সে এইভাবে কাজ করতেছে যেটা তার কোম্পানি এবং তার এমপ্লয়ির জন্য বেস্ট হিসাবে খ্যাত বলা যায়। সো ইন দিস সিনারিও
আমার বিজনেসটা অনেক লং টার্ম পর্যন্ত চলবে, যেহেতু সে একটা সৎভাবে কাজ করতেছে। তো এটাকেই বলা হচ্ছে আমাদের বিজনেস সাস্টেনেবিলিটি। তো এখন আমরা সিমেন্সের কেসটা দেখব। তো প্রথমে আমরা সামারিটা পড়ি। সামারি বলা হচ্ছে সিমেন্টস হইতেছে একটা ইঞ্জিনিয়ারিং কংগ্লোমারেট বিজনেস, যারা হচ্ছে গিয়ে ঘুষ দেওয়ার জন্য 2000 সালে হচ্ছে ধরা পড়ে। ইনভেস্টিং ইনভেস্টিগেশন করার পরে দেখা গেল যে তাদের এই করাপশন ওর যে ঘুষ দেওয়াটা সেটা শুধুমাত্র একদিকেই ফোকাস না, তারা অনেক দিকে হচ্ছে ঘুষ টুস দিয়ে তাদের আনএথিক্যাল প্র্যাকটিস অনেক বেশি। তো এই জন্য তাদেরকে প্রায় $1.7 বিলিয়ন জরিমানা করা হয়। অ্যান্ড এরপরে সিমেন্টকে তার যে কোম্পানির ম্যানেজমেন্টের বড় একটা পার্ট চেঞ্জ করতে হয়, একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে, দেন হচ্ছে গিয়ে কিছু অথরিটি চেঞ্জ করে, বিভিন্ন প্রোগ্রাম করে, তারপরে হচ্ছে তারা বিভিন্ন ট্রেনিং দেয় তাদের এমপ্লয়ীদেরকে। এগুলো সেগুলো করে তারা হচ্ছে ইউএসএ কোনো মতে তাদের বিজনেসটা রিকভার করে। এখন 1 নাম্বার কোয়েশ্চেন ছিল, হোয়াট ওয়ার দ্য মেইন কজ অফ দ্য সিমেন্স করাপশন স্ক্যান্ডাল in your opinion would be the most difficult to resolve? So স্ক্যান্ডালের মেইন রিজন কী ছিল? মেইন রিজন ছিল, এগুলো আমার কেসের ভিতরেই দেওয়া আছে, ডিসেন্ট্রালাইজ ডিসিশন মেকিং অ্যান্ড লোকাল অটোনমি। লোকাল ম্যানেজার্স হ্যাড ল্যাটিটিউড টু মেক পেমেন্টস উইদাউট হেডকোয়ার্টার্স ওভারসাইট। তো ফার্স্ট অফ অল আমার বিজনেসটা সেন্ট্রালাইজ ছিল না, অনেক ডিসেন্ট্রালাইজ ছিল। মানে ব্যাংকের বিজনেস, ব্যাংকের হেডকোয়ার্টার থাকে এক জায়গায়, কিন্তু ব্যাংক অনেক যেগুলো জায়গায় তারা হচ্ছে বিজনেস করে থাকে। তো এরকম এটার কারণে দেখা গেছে কি, দেখা গেছে যে হচ্ছে চট্টগ্রামের ম্যানেজার, সে হচ্ছে আস্তে করে একজনের ব্যাংকের ডিপোজিটের টাকা নিজের পকেটে ঢুকাই দিতে পারে। ইন্ডাস্ট্রি অ্যান্ড মার্কেট প্রেশার। ইন্ডাস্ট্রি অ্যান্ড মার্কেট প্রেশারে বলা হচ্ছে যে অনেকগুলো টার্গেট মার্কেটে ঢোকার জন্য তাদেরকে অনেক সময় ঘুষ টুস দিতে হয়েছে, যার কারণে তাদের ঘুষ টুস দরকার নেই, তাদের মার্কেটের পরে ঢুকতে পারছে। দেন হচ্ছে তারা প্রপারলি অ্যাকাউন্টিং প্র্যাকটিস করতো না, উইক লাইক আইএফআরএস গ্যাপ এগুলো প্রপারলি ফলো করতো না। দেন হচ্ছে গিয়ে কালচারাল নর্মালাইজেশন অফ ব্রাইবেরি। তাদের মধ্যে এমন কিছু এমপ্লয়ি ছিল তাদের এখানে ঘুষ দেওয়াটা অনেক নর্মাল, লাইক বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইন্দোনেশিয়া, এইসব দেশগুলোতে কি ঘুষ দেওয়া খুবই নর্মাল। তো ওরা ঘুষ দিতে খুব একটা বেশি মানে তাদের কাছে লাগতো না, মানে আরে ঘুষ তো নর্মাল এরকম। লিগাল ট্যাক্স ইনভায়রনমেন্ট হিস্টোরিক্যালি পারমিসিভ আনটিল দ্য লেট 1990 সাম লোকাল রুলস ইভেন মেড ফরেন ব্রাইটস ট্যাক্স ডিডাক্টেবল। তো আগে ট্যাক্সের রুলস এমন ছিল যে তুমি ঘুষও হচ্ছে গিয়ে ট্যাক্স ডিডাক্টেবল দেওয়া যেত। তুমি তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তোমার এক্সপেন্সের মধ্যে ব্রাইবও দেখাইতে পারতা, এবং সেটা ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স ছিল। তো এর মধ্যে মোস্ট ডিফিকাল্ট টু রিসলভ কি, দ্য কালচারাল অ্যান্ড মার্কেট লেভেল নর্ম। এখন তোমার এমপ্লয়ি আছে যাদের কালচারে ঘুষ দেওয়া নেওয়াটা খুবই নর্মাল। সো এই ধরনের এমপ্লয়ীদেরকে তো তুমি চাইলেই হুট করে চেঞ্জ করে ফেলতে পারো না, বা তাদের মেন্টালিটি চেঞ্জ করতে পারো না। সো এটা অনেক হার্ড ছিল। দেন হচ্ছে আমাদের ইভ্যালুয়েশন অফ সিমেন্স ইনিশিয়েটিভ সাফিসিয়েন্ট অর নট অ্যান্ড হোয়াট এলস টু ডু। আচ্ছা, critically evaluate the initiatives that Siemens has implemented to address bribery problem. Across its operations, are these sufficient to tackle the causes of the problem or would you suggest further action? So Siemens হইতেছে গিয়ে তাদের এই প্রবলেম সলভ করার জন্য কিছু স্টেপস নিছে। তো এই স্টেপসগুলো কি সাফিসিয়েন্ট ওর আমাদের আরও ফার্দার অ্যাকশন নেওয়া উচিত? সো ফার্স্ট অফ অল সিমেন্টস কী করছে, সিমেন্টস হইতেছে কি আমাদের তাদের লিডারশিপ চেঞ্জ করছে, স্ট্রাকচারাল চেঞ্জ করছে, ট্রেনিং দিছে, তারা হচ্ছে ইন্টারনাল ইনভেস্টিগেশন টিম খুলছে, তারা হচ্ছে এক্সটার্নাল সিস্টেমেটিক বিভিন্ন স্টেপ নিছে। তো তারপরেও হচ্ছে এখানেও কিছু গ্যাপ ছিল, গ্যাপগুলো হচ্ছে, আচ্ছা গ্যাপ কি চাইছে কোশ্চেনে? আচ্ছা, হ্যাঁ গ্যাপ আমরা দিতে পারি। কিছু লিমিট ছিল, লিমিট হচ্ছে কমপ্লায়েন্স ক্যান বিকাম চেক বক্সে উইদাউট পারসিস্টেন্ট এনফোর্সমেন্ট অ্যান্ড ইনসেন্টিভস অ্যালাইন অ্যাট লোকাল লেভেল। বাদ থার্ড পার্টি রিস্ক,
remains a high leakage point unless rigorous control. But cultural change need continuous reinforcement. But after monitoring periods, firms sometimes relax control. আচ্ছা, অনেক লম্বা সময় ধরে টনিটর করার পরে একটা সময় গিয়ে কোম্পানি আস্তে আস্তে মনিটর করা কমায় দেয় বা বন্ধ করে দেয়। তো এইটা একটা প্রবলেমেটিক ফ্যাক্টর। তো এইটা একটা গ্যাপ ছিল। দেন হচ্ছে আমার কালচারাল, তো আমি চাইলেই হঠাৎ করে ট্রেনিং দিয়ে সবার মাইন্ডসেট চেঞ্জ করে ফেলতে পারবো না। তো আমার আর অন্যান্য কী কী অ্যাকশন আমি রিকমেন্ড করতে পারি? সো প্রথমে হচ্ছে আমার যারা থার্ড পার্টির সাথে যখনই কোনো ট্রানজ্যাকশন হবে, সেটা হচ্ছে কি আমার কিছু ক্লজ বা কিছু রুলস থাকবে, যে রুলসটা মেনটেন করে আমার সেই ট্রানজ্যাকশন বা সেই কন্ট্রাক্টটা প্রপারলি ডান করা হবে। লিমিটস লোকাল ডিসক্রেশন উইথ ক্লিয়ার অ্যাপ্রুভাল থ্রেশহোল্ড অ্যান্ড এক্সপেকটেশন রিপোর্টিং টু হেডকোয়ার্টার। যে কোনো লোকাল ট্রানজ্যাকশন হোক বা যাই হোক, সেটা আমাদের হেডকোয়ার্টারে অবশ্যই ইনফর্ম করতে হবে। টাই কম্পেনসেশন প্রমোশনস অ্যান্ড ট্যালেন্ট ডিসিশন এক্সপ্লিসিটলি টু মেজারেবল কমপ্লায়েন্স কেপিআই। সো যে যেরকম কাজ করতেছে তাকে সেই অনুযায়ী কম্পেনসেশন বেনিফিটস দেওয়া উচিত, লাইক তাকে বোনাস টোনাস দেওয়া উচিত বা তাকে প্রপারলি প্রমোশন দেওয়া উচিত। তিন হচ্ছে পার্মানেন্ট ফরেন্সিক অ্যানালাইসিস, মানে ভিতরে একটা স্ট্রং ইন্টারনাল অডিট টিম থাকা দরকার, যারা হচ্ছে সবসময় এগুলো নিয়ে ঘাটাঘাটি করবে। রেগুলার রোটেশন অফ পিপল ইন সেন্সিটিভ রোলস অ্যান্ড স্ট্রিকার পোস্ট এমপ্লয়মেন্ট কন্ট্রোল। সো আমার যে ইম্পর্টেন্ট পজিশনগুলো আছে সেটা একটা নির্দিষ্ট সময় পরে পরে চেঞ্জ করা উচিত। লাইক যে চট্টগ্রামের ব্রাঞ্চ ম্যানেজার, তাকে আমি 1-1.5 বছরের জন্য ওখানে রাখলাম, দেন আবার নতুন একটা ম্যানেজার নিয়ে আসলাম, যেটা আমরা ওই যে সরকারি চাকরির ক্ষেত্রে দেখি খালি পোস্টিং করা হয়। কারণ একই লোক যদি একই জায়গায় লম্বা সময় থাকে, সে সেখানে অনেক বেশি ঘুষ খাওয়াটা বা 2 নম্বরই কাজ শুরু করে দেয়। তো কন্টিনিউসলি এরকম নোটেশন আমাদের করানো উচিত। পাবলিক রিপোর্টিং অফ কমপ্লায়েন্স, যে আমাদের প্রতিটা রিপোর্ট পাবলিকলি অ্যাভেলেবল করা উচিত, যেটা সরকারি ব্যাংক করে। তারপর হচ্ছে সাপোর্ট ইন্ডাস্ট্রি ওয়াইড প্যাক্স অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট ট্রান্সপারেন্সি টু লেভেল দ্য প্লেইং ফিল্ড। তো আমার হচ্ছে এমন ওয়াইড স্প্রেড ডিসিশন নেওয়া উচিত, যেটা আমার পড়বো না আর বাদ দিয়ে দেবো। ভ্যালুস ভার্সেস কমপ্লেন্স। 3 নম্বর কোয়েশ্চেন কি? হোয়াট কাইন্ড অফ ব্যালেন্স হ্যাজ সাইমন স্ট্রাক বিটুইন ভ্যালুস অ্যান্ড কমপ্লেন্স বেসড অ্যাপ্রোচেস to ethics management? Do you think this is the most effective approach to corruption problem? So কোন তারা হচ্ছে কোন অ্যাপ্রোচ নিছে তাদের এথিক্যাল ম্যানেজমেন্টের জন্য? তারা নিচ্ছে হচ্ছে ভ্যালুস ভার্সেস কমপ্লায়েন্স, হোয়াট সাইমেন্স চুজ অ্যান্ড ওয়েদার ইটস রাইট। হোয়াট দে ডিড, হাইব্রিড অ্যাপ্রোচ নিছে। তারা হচ্ছে স্ট্রং কমপ্লায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, তারা রুলস আনছে, অডিট আনছে, রিপোর্টিং আনছে, মনিটরিং আনছে। এই সবগুলোর কম্বাইন করে তারা হচ্ছে একটা হাইব্রিড অ্যাপ্রোচ নিছে, যেখানে ট্রেনিং, লিডারশিপ, রোড শো সব কিছু ইনক্লুড করা আছে। তো এটা কি ইফেক্টিভ কিনা? হ্যাঁ, এটা ইফেক্টিভ। কারণ এইটার মাধ্যমে আমার রুলস রেগুলেশনস, রিপোর্টিং, মনিটরিংয়ের মাধ্যমে আমি আমার বিজনেসটা প্রপারলি রান করাইতে পারতেছি। বিজনেসে কী হইতেছে না হইতেছে ফিডব্যাক নিতে পারতেছি, কন্টিনিউয়াসলি অডিট করতে পারতেছি, এবং সেই অনুযায়ী আমি স্টেপস নিতে পারতেছি। দেন 4 নম্বর কোয়েশ্চেন, what is the relationship between corruption and business performance? Can ethics management be organized to achieve business success and high ethical integrity simultaneously, or are they contradictory goals? তো এখানে আমাকে বলতেছে যে করাপশন আর বিজনেস পারফরমেন্সের মধ্যে রিলেশন কি, অ্যান্ড এটা কি আমাদেরকে কি বলে সাকসেস হইতে বাধা দেয় কি দেয় না? করাপশন ভার্সেস বিজনেস পারফরমেন্স। হ্যাঁ, করাপশন আমার বিজনেস পারফরমেন্সকে স্লো করে দেয়। কারণ কি, প্রথমে শর্ট টার্মে হয়তো বা করাপশনের কারণে আমি একটা মার্কেটে ঢুকতে পারতেছি, হয়তো আমার আয় বাড়তেছে, কিন্তু লং টার্মে আস্তে আস্তে আমার তাকে অনেক বেশি ঘুষ দিতে হইতেছে, যার কারণে আমার এক্সপেন্স বেড়ে যাচ্ছে। সেই এক্সপেন্স মিট করার জন্য আমি আমার প্রোডাক্টের প্রাইস বাড়াই দিতেছি। প্রোডাক্টের প্রাইস বাড়াই দেওয়ার কারণে এখন কম সেল হইতেছে, মানুষ হচ্ছে গিয়ে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হইতেছে। তো আস্তে আস্তে লং টার্মে আমার বিজনেস পারফরমেন্স কিন্তু স্লো হয়ে যায়। তো ক্যান এথিক্স ম্যানেজমেন্ট ডেলিভার বোথ পারফরমেন্স অ্যান্ড ইন্টিগ্রিটি? হ্যাঁ, এথিক্স ম্যানেজমেন্টের মাধ্যমে আমি আমার পারফরমেন্স অ্যান্ড ইন্টিগ্রিটি বোথ বাড়াইতে পারি। এখন কিভাবে? আমি যদি এথিক্যালি আমার বিজনেস অপারেট করি, তাহলে আমার লং টার্মে বিজনেস অনেক বেশি সাস্টেনেবল হবে, অনেক লম্বা সময় পর্যন্ত চলবে। কারণ বিজনেসে কোনো ড্রব্যাক থাকবে না, বিজনেসের এগেনস্টে কারো কোনো কমপ্লেন থাকবে না, কারো কোনো অভিযোগ থাকবে না, বিজনেসের কোনো ড্রব্যাক থাকবে না।
বিজনেস তার মতো প্রপারলি লং রানে সুন্দর মতো চলতে পারবে। তো এইগুলা চলার কারণে, কন্টিনিউয়াস প্রফিট গ্রোথের কারণে আমার বিজনেস আস্তে আস্তে আরও অনেক বেশি গ্রো করতে থাকবে ননস্টপ। 5 নম্বরে আমাকে বলছে যে তাদেরকে যে ফাইন করা হয়েছে সেটা অনেক বড় অ্যামাউন্টের একটা ফাইন। তো এইটা কি উচিত হয়েছে কি উচিত হয় নাই, বা এইটা ছাড়া আর অন্য কি মেথডে তাদেরকে আর কি শাস্তি দেওয়া যেত। তো ফাইন হচ্ছে গিয়ে শুধুমাত্র ফাইন ঠিক না, এখানে আমরা চাইলে জেল টেল দিতে পারতাম বা কালচার অনুযায়ী তাদেরকে আরও শাস্তি দিতে পারতাম। এখন আমরা তাদেরকে, হ্যাঁ ঠিক আছে, একটা বড় অ্যামাউন্ট তাদের কাছে আমরা চার্জ করছি, ফাইন করছি, বাট এইটা অ্যাকচুয়ালি খুব একটা বেশি ইফেক্টিভ না। ঠিক আছে, কারণ ওইখানে যে মানুষগুলো আছে তারা তো অটোমেটিক্যালি তাদের যে কালচারাল বিলিফ যে ঘুষ দেওয়া নর্মাল, এই জিনিসগুলো তো চেঞ্জ হয়ে যাইতেছে না এই জরিমানা দেওয়ার ফলে। তো এইটার ফলে আমার কি হইতেছে, এইটার ফলে দেখা যাচ্ছে তারা একটা অ্যামাউন্ট দিয়ে দিল, ঠিক আছে দিলাম টিলাম, আমাদের তো আর কোনো শাস্তি হইল না, দেখ পরের বার আমরা আরও সাবধানে চুরি চামারি করবো না, প্যারা নেই। সো এটা থেকে বাঁচার জন্য তাদের কি করা উচিত ছিল, তাদের করা উচিত ছিল মনিটরিং করা উচিত ছিল, যে আপনারা অপারেশন চালাইছেন, আমরা আপনাদেরকে মনিটর করব এবং সেই অনুযায়ী আপনাদেরকে আরও পেনাল্টি দিব বা আরও চার্জ করব। অ্যান্ড আরও আমরা কি করতে পারতাম, আমরা হচ্ছে গিয়ে তাদের কাজগুলো পাবলিকলি ডিসক্লোজার করতে পারতাম অ্যানুয়াল রিপোর্টের মাধ্যমে। দেন এগুলো মনিটর করলাম, সে অনুযায়ী তাদেরকে তাদের যে রিপোর্ট সেটা আমরা পাবলিকলি অ্যাভেলেবল করলাম। তাদেরকে বিভিন্ন এন্টি করাপশন যে প্রোগ্রামগুলো আছে, লাইক জেলে পাঠানো হইতে পারে, তাদেরকে জরিমানা করা হইতে পারে, তাদের লাইসেন্স বাতিল করা হয়ে যাইতে পারে। এই ধরনের আরও স্টেপস নিয়ে আমরা হচ্ছে সেটেলমেন্ট প্রসিডিওরগুলো কমপ্লিট করতে পারতাম, যেগুলো আরও অনেক বেশি এফিশিয়েন্ট।